তাতে তো একটা বড় অংশের মা বোনেরা পাবেন না। অর্থাৎ যারা বিভিন্ন এতে যুক্ত, ওতে যুক্ত, তাতে যুক্ত, এতে আছেন, ওতে আছেন, ইনকাম ট্যাক্স তো একটা আলাদা ব্যাপার গেল, কিন্তু অনেক মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শ্রমজীবী ঘরের মা বোনেরাও কিন্তু কোনো না কোনো সরকারি বা সরকার পোষিত জায়গায় কোনো ভূমিকায় হয়তো ছিলেন, তাদের হয়তো আয় কম, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারটা যোগ হতো। এখন তো সেগুলো সব বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রথম প্রশ্ন, এই 12 পাতার ফর্ম একজন মা বোনকে তার জেনুইনিটি দেখার জন্য কি প্রয়োজন, তার সংসারের খুঁটিনাটি এইভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে কেন? 2, লক্ষ্মীর ভাণ্ডার কবে থেকে দেয়া হয়েছে, কত মাস অবধি দেয়া হয়েছে আপনারা জানেন। অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে দেওয়ার কথা, মে মাসের বকেয়াটা কোথায়? 1 জুন থেকে বিজেপিকে প্রতিশ্রুতি মতো যে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাদের 3000 টাকা দিতে হবে। আপনারা স্ক্রুটিনি চালাতে পারেন, ভুল থাকলে বাদ দিন, কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন আপনারা আবার সেই ফর্ম ফিল আপের লাইনে চলে গেলেন, নোটবন্দিতে লাইন, ভোটার লিস্টের লাইন, ভোটার লিস্ট যাচাইতে লাইন, এখন আবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লোকের কাছে গিয়ে ফর্ম ফিল আপ করানো, আবার লাইন। এক, অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন থেকে সকলকে দিতে হবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পান সেই মহিলাদের যা প্রতিশ্রুতি ছিল, আপনারা ভোটের আগে কিন্তু কোনো মাপকাঠির কথা বলেননি, ভোটের আগে কোনো মাপকাঠির কথা বলেননি। অনেক মহিলা আছেন তাদের প্রয়োজন নেই, তারা এমনিই নেন না। অনেক মহিলা আছেন তারা নেন না, তাদের হয়তো প্রয়োজন নেই, নেন না। কিন্তু এই যে 12টা পাতায় এতখানি খুঁটিনাটি কেন, কিসের জন্য? এইভাবে মানুষকে হ্যারাস করার কি মানে আছে? এরপরেরটা, তাহলে কোন মাস থেকে দেবেন, কবে দেবেন? যে মাস থেকে দেবেন সেই মাস থেকে কি মে মাসের বর্ধিত বকেয়াটা পাওয়া যাবে? সেটাও তো দিতে হবে। শুধু কথার জাগলারিতে ভুলিয়ে এত কোটি মানুষ পান, সেখানে কার ভুলে, কার অন্যায়ে কোন পুরুষ পেয়েছেন বাদ দিন না মশাই, কে বারণ করেছে? এত বড় একটা সিস্টেম, কে কোথায় সব করে রেখেছে অপকম্য বা ভুল, যাই হোক, কিন্তু বিরাট সংখ্যক মানুষকে যে বাদ দেয়া, এই বাদ দেয়াটা কিন্তু আপনাদের প্রতিশ্রুতিতে ছিল না। আপনারা আগে বলেননি কেন মাপকাঠি, আগে বলেননি কেন সকলকে দেয়া হবে না, কেন বলেননি আগে যে সকলকে দেওয়া হবে না? ভোটের পর আমরা মাপকাঠি তৈরি করব। তাহলে কি দাঁড়ালো? 1, ভোটের প্রচারের সময় যে ফর্মটা বিলি করা হয়েছিল সেটি দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে, খারাপ কথায় বললে প্রতারণা করা হয়েছে। কারণ ওই ফর্মটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নয়, তখন বলা হয়েছিল এইটা ফিল আপ করলেই পাওয়া যাবে, এখন দেখা যাচ্ছে নতুন ফর্ম। নাম্বার 2, নতুন ফর্মে যে এত রকম তার 12 পাতার যে কুচির কাজ, কুটির শিল্প রয়েছে ওর মধ্যে, এটা ফিল আপ করা একদিকে যেমন সময় সাপেক্ষ, জটিল, অন্যদিকে গোটা পরিবারের এত তথ্য কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল যে স্পিরিটটা ছিল, যে বাংলার মা বোনেদের নিজস্ব হাত খরচা, নিজস্ব খরচাটা দেয়া, আজকে এই 12 পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের চক্করে লক্ষ্মীর ভাণ্ডারের মূল স্পিরিটটা, উদ্দেশ্যটা, সেটা বিঘ্নিত হয়ে যাচ্ছে না তো? আমাদের পরিষ্কার বক্তব্য, 1 জুন থেকে মা বোনেদের 3000 টাকা আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন দিতে হবে, কোনো বাদ চলবে না। নিশ্চয়ই স্ক্রুটিনিতে যদি দেখা যায় কোনো পুরুষের অ্যাকাউন্টে গিয়ে টাকা ঢুকেছে, ভুল হতে পারে, ঠিক হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে, বাদ দিন, কেউ বারণ করছে না। কিন্তু একটা দুটো জিনিসকে তুলে ধরে সামগ্রিকতাটায় দেরি করিয়ে দিয়ে
ভোটের নির্বাচন থেকে সরে যাওয়া বা নির্বাচনী প্রচার থেকে সরে যাওয়া এটা কোনো অবস্থাতে কাম্য নয়। ফলে তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে দাবি করছে বাংলার মা বোনেদের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, নিজের মনের মতো নিজের খরচাটুকু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো বাড়াতে বাড়াতে যে লক্ষ্মীর ভাণ্ডারটি দিতেন, আপনারা সেটি সম্পর্কে কুৎসা করতে করতে মানুষকে অন্য প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে অন্নপূর্ণা ভাণ্ডারকে আপনারা সামনে এনেছেন। 1 জুন থেকে বাংলার মা বোনেদের সকলকে, বাংলার মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, স্ক্রুটিনিতে যার ভুল থাকবে বাদ, বাট ক্রাইটেরিয়া করে বাদ দেয়া এই প্রতিশ্রুতি কিন্তু আপনারা ভোটের আগে দেওয়ার সাহস করেনি। দাঁড়িয়ে বলতেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, অন্নপূর্ণার ভাণ্ডার আনবো, নতুন মাপকাঠি করে আনবো। আপনারা তো বলেননি। তখন বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা 3000 টাকা করে পাবেন। এই হচ্ছে ফর্ম। মানুষকে ভুল বুঝিয়ে, মা বোনেদের বিভ্রান্ত করে কিছু মানুষকে ভুল বুঝিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা এই ভুল বোঝানোর তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনেদের স্বার্থে নিজে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে ঐতিহাসিক কর্মসূচি শুরু করেছেন, সেটাই ভিত্তি গোটা দেশে। তার উপর দাঁড়িয়ে 3000 টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির নেতারা, আজকে সরকারে এসে সেখান থেকে তারা সরে যাচ্ছেন। অর্থাৎ একটা বড় অংশকে যদি বাদ দিয়ে দেন তাহলে তো 3000 টাকা দিতে সমস্যা নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় ধরা যাক ওনারা বলতে চাইছেন কি, এখন অবধি আমরা যা জেনেছি যে সরকার পোষিত টাকাও যিনি পান কোনো সংস্থার, তিনি এই টাকাটা পেতে পারেন না। তো তাহলে এরকম অনেক অর্গানাইজেশন আছে। আমাদের প্রশ্ন, তাহলে কি আশা কর্মী দিদিরা পাবেন? তো কারণ তারা তো সরকারেরই পান। আবার এখন এরা বলছেন সরকার পোষিত বা সরকারি কোনো ব্যাপার পায় তাহলে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। তাহলে আশা কর্মী যে দিদিরা আছেন তাদের বেতন এমনিতেই কম, আগে আরো কম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো যেটুকু করতে করতে গেছেন, তার সঙ্গে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা একটা সাপোর্টিং একটা অ্যামাউন্ট হিসেবে যোগ থাকতো। তাহলে এরকম আরো অনেকগুলি সামাজিক স্লট আছে যারা হয়তো সরকারের ডালপালাতে আছেন তারা, কিন্তু তাদের আরো একটু আর্থিক সাপোর্ট দরকার। এখন যদি একটা নিষেধাজ্ঞা হয় যে সরকারের ডালেপালায় যারা আছে তারা পাবেন না, তাহলে তারা বিরাট সংখ্যক মহিলা যাদের প্রয়োজন তারা তো বাদ যাবেন। তো তাই আমাদের কথা, 1 জুন থেকে 3000 টাকা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, স্ক্রুটিনিতে যদি কোনো ভুল বেরোয় সেই ভুলটা আলাদা, কিন্তু কোনো ক্রাইটেরিয়া করে বাদ দেওয়া যাবে না। ইলেকশনের আগে যা প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকারকে সেই প্রতিশ্রুতি পালন করতে হবে। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, এসএসসি উত্তরপ্রদেশ চরম বিশৃঙ্খলার অভিযোগ এসছে। সেখানে একটা সেন্টারে ক্যাওস হয়েছে বলে অভিযোগ এসছে এবং পরীক্ষার্থী বেশি হয়ে গেছে, বসার জায়গা ঠিক মতো করে দেওয়া যায়নি এবং একটা নিটের পর, এই যে নিটের প্রশ্ন ফাঁসের পর এবার আবার ডবল ইঞ্জিন সরকার, সেখানে অতিরিক্ত ভিড়, সিটের আসন বিভ্রাট, সরকারি তরফে সঠিক যোগাযোগের অভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং এসএসসি পরীক্ষা আবার রিশিডিউলড করতে হয়েছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, এটা কি হচ্ছে? নিটের পর ডবল ইঞ্জিন সরকারের এসএসসি, তাহলে যুব সমাজকে পোকামাকড়ের থেকেও খারাপভাবে তারা ট্রিট করছেন। এ ব্যাপারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা নীরব কেন? কারণ তাদের রাজ্যেই তো এই বিশৃঙ্খলা হয়ে রিশিডিউলড হয়েছে। যে সরকার একটা পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারে না, তারা মানুষকে নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলে বিভ্রান্ত করছিল। ফলে আমরা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি
যে পদ্ধতিতে এরা করতে গিয়ে সম্পূর্ণভাবে এসএসসিটা বিঘ্নিত হয়েছে এবং বহু ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে গেছিলেন তারা বিপাকে পড়েছেন, তো এইটা হচ্ছে, এবং তাতে মুখে কুলু পেটে বসে আছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এই হচ্ছে বিজেপির অবস্থা। তাদের নাকি এগুলো মডেল, তাদের ডবল ইঞ্জিন সরকার, লোকের সমালোচনা করে বেড়ায়, আমাদের রাজ্যে এসে বক্তৃতা দিয়ে যায়, কিন্তু নিজের রাজ্যে একটা পরীক্ষা ঠিকভাবে করতে পারে না। একটা কথা হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটি বললেন প্রতারণার অভিযোগ, সেটাও বললেন, শ্রমিক ভট্টাচার্য তিনি একটা মন্তব্য করেছেন যে রেশন কার্ডে যেমন ভুয়ো কার্ড থাকে, লক্ষ্মীর ভান্ডারেও প্রচুর ভুয়ো কার্ড আছে। আমাদের বক্তব্য হচ্ছে যখন একটা কিছু নতুন শুরু হয়, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের লোকেরাই শুধু করছেন না, এটা দেখতে হবে যে এটা তো সরকারি স্ট্রাকচারে হচ্ছে। সেই সরকারি স্ট্রাকচারে তো সিপিএম পন্থী কর্মীও আছেন, অন্য দলের পন্থী কর্মীও আছেন। এটা তো একটা সরকারি স্ট্রাকচারে এত বড় কাজ, সারা বাংলার এত মহিলার অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় টাকা ঢোকা, এই কাজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে মানুষকে উপকার দিয়েছেন। এবার যদি দেখা যায় সেখানে কোনো ভুয়ো মানেটা কি, মহিলাই নেই, মহিলার অস্তিত্ব নেই, টাকা ঢুকছে, এখন অবধি আমরা এরকম কিছু শুনিনি। আবার শোনা গেল অমুকের নামে টাকা ঢুকছে, একজন পুরুষের নামে টাকা ঢুকলে ভুল, বাদ দিয়ে দিন স্ক্রুটিনিতে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই বাড়ির অ্যাকাউন্টটা হয়তো পুরুষের নামেই, স্ত্রী তার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে আছেন, ফলে সেক্ষেত্রে পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ফলে সেগুলোতে দেখে নিতে হবে। এখন এমনভাবে বিষয়গুলোকে আনা হচ্ছে, কিছু বললেই মনে হচ্ছে যেন একটা চূড়ান্ত ইরেগুলারিটি বা অনিয়ম। তো এটাকে কেস টু কেস দেখা উচিত। যদি কেউ ভুয়ো নাম দিয়ে টাকা তুলে থাকেন, অন্যায় কাজ করেছেন। যদি কোনো একক পুরুষ লক্ষ্মীর ভান্ডার নিয়ে থাকেন, অন্যায় কাজ করেছেন, স্ক্রুটিনিতে বাদ যাক। কিন্তু ওই ব্যতিক্রমী কিছু লোককে টার্গেট করে এই গোটাটা এত লক্ষ ভুয়ো মানে কি? এবার এর মধ্যে যারা মারা গেছেন বা যারা নেই সেগুলোকে কি করা হবে, সেগুলো তো স্ক্রুটিনির মধ্যে পড়বে। কিন্তু নতুন ক্রাইটেরিয়া করতে গিয়ে স্ক্রুটিনি আর ক্রাইটেরিয়া দুটোকে একসঙ্গে মেলাবেন না। স্ক্রুটিনি হচ্ছে যদি কোথাও অনিয়ম বা ভুল থাকে সেগুলোকে নিশ্চয়ই স্ক্রুটিনি হবে। এত বড় একটা সিস্টেম, সরকারি কর্মচারী বন্ধুরাই তো এই জিনিসটা করেছেন, ভালো কাজ করেছেন। তার মধ্যে যদি কোথাও কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে ভুল থাকে, নতুন সরকার সেটা সংশোধন করুন। আমাদের সরকারও সংশোধন করতে করতে চলেছে। কিন্তু ক্রাইটেরিয়ায় যদি একটা বড় অংশ বাদ চলে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মা বোনেদের আর্থিক স্বাধীনতা স্বাচ্ছন্দ্যের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন, সেই স্পিরিটটাই তো ব্যাহত হচ্ছে। এই স্পিরিটটাকে তো অব্যাহত রাখা উচিত। আপনারা প্রথমে বলেছিলেন ভিক্ষা, সেটা থেকে ঢোক গিললেন, আপনাদের রাজ্যগুলোতেই কপি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখানে এসে বললেন বাড়িয়ে দেবো, বাড়াতে গিয়ে অর্ধেক লোককে বাদ দিচ্ছেন। কোন মাস থেকে পাবেন সেটা এখনো স্পষ্ট নয়। যে ফর্মটা দিয়েছেন আপনারা, সেই ফর্ম এত জটিল এবং পারিবারিক এত রকম তথ্যের গল্প শুনিয়ে দিয়েছেন যে তারপরে কে পাবেন আর কে পাবেন না এটাই তো এখনো নিশ্চিত নয়। আপনি একটা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেখানে যারা এখন দলের বিরুদ্ধে মুখ খুলছে তাদেরকে নিয়ে সরব হয়েছেন, এবং আপনি উল্লেখও করেছেন যে সব থেকে বেশিবার আপনি সরব হয়েছিলেন বলে আপনাকে সাসপেন্ডও করা হয়েছিল। যারা মুখ খুলছে তাদের বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নিচ্ছে না? তাহলে ভোটের পর নির্বাচনোত্তর পরিস্থিতিতে দলের কিছু কিছু নেতা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দল নিশ্চয়ই দেখছেন বিষয়টা, তাদের সম্পর্কে আলাদা করে কোনো মন্তব্য করব না। তাদের সব কথাই যে ভুল বা তারা যা বলছেন সেটা ঠিক নয় এমন মন্তব্যও করব না। নির্বাচন কমিশন যে চক্রান্ত করেছে তা নিয়ে যেমন আমাদের বক্তব্য আছে, ভোট লুট নিয়ে বক্তব্য আছে, বৈধ ভোটার বাদ দিয়ে দেওয়ার বক্তব্য আছে। আবার নিশ্চয়ই মানুষ কিছু কিছু জিনিস পছন্দ করেননি বা আমাদের ভুল ত্রুটি ছিল, সেটা আমাদের নেতৃত্ব দেখবেন। কিন্তু সবে 1 মাস হয়নি ভোটটা হয়েছে, আমাদের নিশ্চিতভাবে দলের যে নেতারা বলছেন তারাও তো দলেরই। ফলে ভোটের আগে আমরা
যারা ভোটে দাঁড়িয়েছেন, কেউ জিতেছেন, কেউ হয়তো পরাজিত হয়েছেন, আবার কেউ হয়তো তার ইচ্ছা ছিল প্রার্থী হওয়ার, হয়তো হতে পারেননি। তো এখন হারার পরেই সব খারাপগুলোকে বলাটা, এটা কতটা শোভনীয়? 1 মাস হয়নি, আমাদের কি তর সইছে না? যদি কোথাও কোনো ভুল থাকে আমরা দলের মধ্যে নিজেরা সবাই আলোচনা করব, নেতৃত্বকে বলবো, তাতেও যদি না হয় যার যার পথ খোলা আছে। আজকে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, তো তাহলে তো কে মন্ত্রী হবে কে মন্ত্রী হবে না তার জন্য দিদির বাড়ি আর অভিষেকের বাড়িতে লবি করা শুরু হয়ে যেত। তো ভাবুন একটু, এই দলটাই তো জনপ্রতিনিধি করেছে, এই দলটাই তো বিভিন্ন পদ দিয়েছে। ফলে কোনো কারণে সেটা ইলেকশন কমিশন বা আমাদের ভুল ত্রুটি, ইলেকশন কমিশন তো বটেই, বা আমাদের কিছু ভুল ত্রুটি, তো সঙ্গে সঙ্গে যদি আমরা অন্যরকম করি, আমাদের কত কর্মী ঘর ছাড়া, কত পার্টি অফিস দখল হয়ে পড়ে আছে, বেদখল হয়ে পড়ে আছে। ফলে এখন কত কর্মী মিথ্যা মামলায় হ্যারাস্ট হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো দরকার। ফলে তার বদলে আমরা যদি এখন, মানে 1 মাসও হয়নি, আচ্ছা যদি দলটা জিতত, তাহলে এদের বিবেক তো ঘুমিয়ে থাকতো নিশ্চয়ই। আজকে উল্টেছে বলে খারাপ, নিশ্চয়ই খারাপটাকে খারাপ বলুন। আমি তো বলছি গত 4 বছরে আমি 3 বার সাসপেন্ড হয়েছি। আরে আমার রেকর্ড কেউ ভাঙতেই পারে না আজকাল। কিন্তু দল যখন ক্রাইসিসে, তখন নেত্রীর সঙ্গে দলের পাশে থেকে কর্মীদের সঙ্গে থাকবো না? আমি তো বলি বারবার, তৃণমূল কংগ্রেসে যদি অভিমান, রাগ, কারুর দেখাবার একটা তালিকা হয়, তার মধ্যে 1 নম্বরে থাকবে কুণাল ঘোষের নাম। আমার জীবন সর্বনাশ হয়েছে, কিন্তু আমি তারপরেও তো আমার তৃণমূলের প্রতি আনুগত্য, নেত্রীর প্রতি আনুগত্য, সেটা যারা আজকে জিতলেন, কোন প্রতীকে জিতেছেন? মমতাদির দেয়া প্রতীকে জিতেছেন, অভিষেকের দেয়া প্রতীকে জিতেছেন, দলের প্রতীকে জিতেছেন। যদি যেটাকে খারাপ বলছেন, তা সেদিন বললেন না কেন এই দলটার এই খারাপ, আমরা দাঁড়াবো না? বলতে পারতেন তো, তাহলে আরো স্বচ্ছতা থাকতো। কেউ জিতেছেন, কেউ পরাজিত হয়েছেন, আবার অনেকে তো দাঁড়াবার ইচ্ছাও ছিল, হতেই পারে। সেটা কোন দলের হয়ে? এই তৃণমূলের হয়ে। কার হয়ে প্রচার করেছেন? এই তৃণমূলের হয়ে প্রচার করেছেন। আজকে যদি তৃণমূল কংগ্রেসই আবার সরকার গড়ত, তাহলে কি এত রকম বিলম্বিত বিবেক জাগরণ দেখা যেত? না। আমাদের কি কোনো ক্ষোভ, অভিমান বা বক্তব্য বা গঠনমূলক কথা নেই? আছে। কিন্তু দলটা যখন একটা অদ্ভুত পরিস্থিতিতে আছে, এই সময় আমরা কেন এই জিনিসগুলো আমরা সামনে আনবো? এরা বলছেন যে কথা বলার চেষ্টা করা হয়েছিল। আপনার বক্তব্যের সঙ্গে অনেকে কিছুটা সহমত, কিন্তু তাদের বক্তব্য আমরা কথা বলার চেষ্টা করেছি, আইপ্যাক কোনোভাবেই আমাদেরকে পৌঁছতে দিত না। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যারা থাকতেন তারা সেখানে আমাদের ঢুকতে দিত না। আমি সমস্ত মানছি, আমি আবার বলছি, তারা যা বক্তব্য রাখছেন, সেই বক্তব্যকে আমি ভুল বলে তাদের সঙ্গে কন্ট্রাডিকশনে যাচ্ছি না। আমি বলছি রেজাল্টটা বেরিয়েছে এখনই, এই কতগুলো, এটা এই যে সমস্যাটার কথা বলছেন, এটা তো ভোটের আগেও সেই সমস্যাটা ছিল। তারপরেও তো আপনারা অনেকে প্রার্থী হয়েছেন, তারপরেও তো জিতেছেন, তারপরেও তো হেরেছেন। যদি আইপ্যাক নিয়ে কোনো অভিযোগ থাকে, তো এটা তো আগেও ছিল, এখনো আপনি বলতে পারেন। কিন্তু সেটা এই মুহূর্তে যখন দলটাকে একটু আমরা সবাই মিলে চেষ্টা করছি আবার একদম, মানে আমরা দেখুন, আমরা এত মানুষের ভোট পেয়েছি। মমতা ব্যানার্জিকে দেখে এত মানুষ ভোট দিয়েছেন। 40%-এর উপর ভোট তৃণমূলের, 80 জন বিধায়ক, 42 জন সাংসদ, এতগুলি পুরসভা, এত হাজার কাউন্সিলর, এত হাজার ত্রিস্তর পঞ্চায়েত সদস্য। কোথাও যদি ভুল থাকে সেগুলো নিশ্চিতভাবে হবে। কিন্তু মানে এত তাড়াতাড়ি, মানে অক্সিজেন ধারণ ক্ষমতাটা তো আরেকটু বেশি হওয়া উচিত। 1 মাসের মধ্যে দম বন্ধ হলে কি করে হবে? বলছি, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লিখেছেন, বেশ করেছেন, বদগীতি, ভালোই লিখেছেন। তিনি বলছেন গিরগিটি যারা দল পরিবর্তন করছেন,
ক্ষোভ প্রকাশ করছেন, বলছি এত সহজে রং পাল্টে নিচ্ছেন। দেখুন, দল পরিবর্তন করা এক জিনিস, অনেকের অনেক গ্রাউন্ড থাকে, আপনি জানি না ভবিষ্যতে এগুলো সব সময়ের সঙ্গে হয়, কিন্তু একটা দল, যে দলটায় থাকলাম, যে দলটার ক্ষমতার সময় থাকলাম, সবে থাকলাম, ঘটনাচক্রে বিরোধী পক্ষে সঙ্গে সঙ্গে নানা রকম একটা মানে একটা চিত্তচাঞ্চল্য শুরু হয়ে গেল, সেই জায়গাটায় বোধহয় নেত্রীর কবিতায় অসন্তোষ প্রকাশ করা আছে। আপনি যে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, ওটা একটা শেষে একটা ইন্টারেস্টিং লাইন রয়েছে যে যদি দেখি দল ভুল পথেই রয়েছে তখন ভাববো। না না, সেটা তো দল পরিবর্তন আরে হয় না। না, এটা কোনো দল পরিবর্তনের বিষয় নয়, এটা তো পরিষ্কার। যারা বলছেন তাদের কাছে আমি একটা সহকর্মী হিসাবে একটা আবেদন রেখেছিলাম, মানে সবাই মিলে লড়া হয়েছে, দলের ভুল ত্রুটি কি ছিল না ছিল আপনিও জানেন, আমিও জানি, তা সত্ত্বেও আমরা একটা দলে আছি। কোন দল কি ধোয়া তুলসী পাতা নাকি? বিজেপির মধ্যে আদি বিজেপি, তৎকাল বিজেপি নেই, এখন তো আবার পোস্টপোল বিজেপি যোগ হয়েছে, তো ফলে সেই সব জায়গায় বাট অন্য দলের সমস্যা নেই, 100% আছে। আমরা দলকে পরামর্শ দিন সবাই মিলে, যদি দল সেগুলো গ্রহণ করে ঠিকঠাকভাবে চলে মিটে গেল, নইলে আপনাদের তো ভাবার সময় পালিয়ে যাচ্ছে না। কিন্তু এক মাসও হয়নি একটা ভোট হয়েছে, যে দলটার হয়ে ভোট করলাম, যে নেত্রীর ছবি সামনে রেখে আমরা অনেকে জিতলাম, লড়লাম সবাই, জেতা হারাটা তো পরের কথা, তো এত তাড়াতাড়ি কি করে মানে মানে প্রকাশ্যে এগুলো করব? দলের মধ্যে আমরা একটা চেষ্টা করে সুন্দরভাবে, আর যেখানে মানুষ চাইছেন, মানুষ রয়েছেন, কর্মীরা রয়েছেন, কর্মীদের প্রতিও তো আমাদের একটা দায়িত্ব আছে। যারা আক্রান্ত, যাদের বিরুদ্ধে মামলা চলছে, আমরা ওটা করব নাকি কে কবে মঞ্চে উঠতে পারেনি সেগুলো নিয়ে এখন সামনে যাব? কর্মীরা অনেকে বলছেন হাতে গোনা, আপনার নাম বলছেন, আরো 2-3 জনের নাম বলছেন যে যারা রাস্তায় নামছে কর্মীদের পাশে রয়েছে, তাদের বক্তব্য যে যারা পার্টির সিনিয়র লিডার তারাই ঘরের মধ্যে বসে রয়েছেন। এটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিশ্চয়ই পার্টির মধ্যে আলোচনা হবে। কর্মীদের আবেগ, কর্মীদের বক্তব্য নিশ্চিতভাবে গুরুত্ব দিয়ে, বা যারা ক্ষোভ প্রকাশও করছেন, আমি আবার বলছি, আমি তো তাদের পয়েন্টগুলো নিয়ে কোথাও কন্ট্রাডিক্ট করতে যাচ্ছি না, এই টাইমিং একটা বিষয় এগুলো। কিন্তু এবার আমার বক্তব্য হচ্ছে যে কর্মীদের যে আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন কর্মীরাই আসল সম্পদ। কর্মীদের যদি অবজারভেশন কিছু থাকে, কোনো অভিমান থাকে, কোনো বক্তব্য থাকে, কোনো সাজেশন থাকে, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোই দেখছেন। আমরা সেই জন্যই বলছি নেতারাও আগে দলের মধ্যে খোলাখুলি যার যা বক্তব্য বলে এতদিন সমস্যা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রীটা হয়ে গেলেই কিন্তু এত বিবেক জাগরণ বন্ধ হয়ে যেত। যারা বলছে তাদের জিজ্ঞেস করুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন আর তৃণমূল কংগ্রেস যদি সরকার গড়ত, তাহলে এই কথাগুলো শোনা যেত? কিন্তু কুণাল ঘোষ যখন এই প্রসঙ্গগুলো বলেছে, তখন কিন্তু মানে পূর্ণ তৃণমূলের মধ্যে দাঁড়িয়েই বলেছে, কিন্তু ক্রাইসিসে এটার সময় নয়। ক্রাইসিসে কর্মীদের পাশে থাকা, আমরা দলটা করার চেষ্টা করব। যে ক্রাইসিসের কথা বলছেন আপনি, ঠিক সেই সময় দেখা যাচ্ছে আপনার দলের দুজন সাংসদ মামলা পাল্টা মামলা, অভিযোগ পাল্টা অভিযোগ, স্পিকারকে চিঠি পাল্টা চিঠি, এথিক্স কমিটিতে যাচ্ছেন মহিলা সাংসদ, পুরুষ কিভাবে দেখছেন যে দুজন সাংসদ? আবার বলছি, ওনাদা সিনিয়র, কল্যাণদা সিনিয়র, মানে অন্যতম সেরা সাংসদ, আইনজীবী, কাকলিদি কত পুরনো। এখন মানে যদি কারোর কোনো ক্ষোভ দুঃখ থাকে, কারোর সবার সঙ্গে সবার মেলে না, কারোর সঙ্গে কারোর অনেক সময় এক দল করলেও যেরকম থাকে, যেরকম বুদ্ধবাবু সুভাষবাবুর ছিল, যেটা হতে পারে, যেটা শুভেন্দুবাবু দিলীপবাবুর আছে, ওই রকম ধরনের আর কি। তো এখন সেরকম অনেকের মধ্যে অনেকের থাকতে পারে, সব দলেই থাকে, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটাকে এই সময় এইভাবে সামনে নিয়ে আসাটা ঠিক না। আমাদের কাকলিদিও কত সিনিয়র, তিনিও দলের থেকে কত সম্মান পেয়েছেন, তিনি নিশ্চয়ই পুরনো দিনের অনেক মানে দিন ধরে মমতাদির সঙ্গে আছেন, তেমনি মমতাদিও উজাড় করে সম্মান দিয়েছেন, বিভিন্ন পদ বিভিন্নভাবে কাকলিদিকে সম্মান দিয়েছেন। ফলে এখন যখন দলটা একটু সংখ্যাতত্ত্বে বিরোধী পক্ষে, এই সময় কি ঠিক, এই সময় কি এটা ঠিক যে এখন পুরনো কোনো কথা নিয়ে এসে এখন ইয়ে করা? এটা 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 মানে কর্মীদের আবেগকেও আঘাত করছে। যদি কোনো রাগ থাকে, সবাই জানে কার সঙ্গে কার ঝগড়া আছে, লুকোচাপার কোনো ব্যাপার নেই, বাড়িতেও থাকে, বাবা কাকার ঝগড়াও থাকে,
দাদা দিদির ঝগড়াও থাকে, ওগুলো নিয়ে কোনো বিষয় না। কিন্তু এই সময় সবার এই যে একসঙ্গে কতগুলো লোকের শ্বাসকষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর ব্যাপার। একসঙ্গে একদম শ্বাসকষ্ট হচ্ছে, মানে এবার এ পাশে হচ্ছে জিতেছে শ্বাসকষ্ট, হেরেছে শ্বাসকষ্ট, নমিনেশন পায়নি শ্বাসকষ্ট, সাংসদ শ্বাসকষ্ট। আরে ভাই, একজন মহিলা মমতা ব্যানার্জি, তার মুখটার উপর দাঁড়িয়ে গোটা একটা আন্দোলনের স্রোত, একটা সরকার চললো, আমরা সবাই নানা রকম পদে থাকলাম। আজকে তার পাশে যখন তিনি অন্তত আশা করতে পারেন আমার সহকর্মীরা আমার সঙ্গে থাকবে, সেই সময়টা এগুলো করাটা কি খুব মানে গ্রহণযোগ্য কাজ হচ্ছে? আজকে যারা মজা করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন, একজন মহিলা টালির চালের ঘর থেকে, নিম্নবিত্ত পরিবারের মহিলা একা, যিনি তার কোনো অসম্ভব রাজনৈতিক বা আর্থিক প্রভাবশালী পরিবার থেকে আসেননি, এরম নয় যে তার বাবা বা কাকা জ্যাঠা একদম কংগ্রেস রাজনীতির সব তারকা ছিলেন বা বিরাট ব্যবসায়ী পরিবার, না। এরম নয় যে তার স্বামীর সূত্রে তিনি প্রচুর পেয়েছেন, না, তিনি বিয়েই করেননি। একা একজন মহিলা আগাগোড়া আন্দোলন করে একটা দল তৈরি করে তাকে 15 বছর ক্ষমতায় রেখেছেন, কেন্দ্রের মন্ত্রী পর্যন্ত হয়েছেন। তাকে আপনারা কি হ্যাটা করছেন, কি হারাচ্ছেন? ওনার আর কি হারানোর আছে, আর কি প্রমাণ করার আছে? নির্বাচনে এদিক ওদিক হয়, ইলেকশন কমিশন করেছে, এবং আমাদেরও ভুল ত্রুটি ছিল, 100% ভুল ত্রুটি ছিল। সেগুলো বলে আমরা দলটাকে আবার সৈনিক হিসেবে আমরা সবাই একটা জায়গায় আনার চেষ্টা করছি। এই সময় যারা বিভিন্ন পদে ছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় যারা বেড়ে উঠেছেন, তাদের এই বিলম্বিত বিবেক জাগরণ এটা ঠিক নয়। সময় দিন আর একটু, যদি দেখেন হচ্ছে না, হবে না, তখন ভাববেন এখন কেন করছেন এগুলো। আচ্ছা, এক মিনিট ভাই, বলছি যে অরূপ চক্রবর্তী তো পদত্যাগ করেছেন মুখপাত্রের পদ থেকে, আবার দুর্নীতি ইস্যুতে জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন এবার শান্তনু সেন। অ্যাকচুয়ালি এখন এত লোক পদ ছাড়বেন, আমি পার্টি অফিস থেকে আগে পদের লিস্টগুলো দেখে রাখবো, কারণ আমি তো সকল জানিও না যে কে কোন পদে আছেন। ছাড়ার পর প্রমাণিত হবে বা জানবো যে কে কি পদে ছিলেন। আচ্ছা, আমার যেমন পদ লাগে না সাধারণ ক্ষেত্রে, দল আমায় পদ দেয়, আমি খুব খুশি, কিন্তু পদ ছাড়াও দেখবেন কুণাল ঘোষ থাকে, পারফরমেন্স। তো সুতরাং আমি নিশ্চয়ই এত লোক যখন ইস্তফা দিচ্ছেন, আমি মুখপাত্র হিসেবে প্রতিক্রিয়া দেওয়ার আগে আমি দলের কাছ থেকে সব পদের তালিকাটা, নামাবলিটা নিয়ে রাখবো, নইলে তো আমি জানি না কে কোন পদে আছেন। জাতীয় মুখপাত্র আপনি জানতেন না? দেখুন, জাতীয় মুখপাত্র মানে শান্তনু আমার বন্ধু লোক, ডক্টর শান্তনু সেন, এবং শান্তনুর সঙ্গে দলের দূরত্বের সময় আমার খুব খারাপও লাগতো, এবং আমার সঙ্গে তার টুকটাক যোগাযোগও থাকতো। যোগাযোগও থাকতো, কিন্তু এখন তিনি, তার মনে হয়েছে কোনো একটি দায়িত্ব ছেড়েছেন। তবে আমার মনে হয় এইসব ছাড়াছাড়িগুলো যদি ভোটের আগে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে কিন্তু উনি ছাড়তেন না, আমার বন্ধু শান্তনু, বাট মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে কিন্তু এইসব ইস্তফাগুলো হতো না। আমি আবার বলছি, এগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হতো, তাহলে কিন্তু এই ইস্তফা, এই অমুক তমুক হতো না। তখন দেখতেন যে 1 বছর অন্তর কুণাল ঘোষই কোনো সিস্টেম নিয়ে সরব হচ্ছে, আর কুণাল ঘোষ একাই সাসপেন্ড হচ্ছে, আবার তার 7 দিন বাদে কুণাল ঘোষ আবার কাজে ফিরছে। তখন আমি যখন সাসপেন্ড হতাম, একটা বিপ্লবীকে আমি খুঁজে পাইনি ব্রাত্য বসু ছাড়া পাশে। আমি তো দলের মধ্যে দলের কিছু সিস্টেম নিয়ে আমি বলেছি, তো বলে তো আমি সাসপেন্ড হয়েছি। তখন আজকের বিপ্লবীরা কোথায় ছিল? কিন্তু দল যখন একটুখানি অন্য পরিস্থিতিতে থাকে, তখন আমরা কর্মীর পাশে থাকবো, নেত্রীর পাশে থাকবো। তখন কেন এসব বলবো? যখন দল পুরো ফর্মে, তখন বলার দম থাকবে না। আর দল যখন একটুখানি সামান্য এদিক ওদিকে যাবে, কতগুলো লোক একসঙ্গে শ্বাসকষ্ট, বাবারে বাবা, সমস্ত নার্সিংহোম, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার অ্যালার্ট রাখা হয়েছে, যে একেবারে যখন তখন যাত্রার শ্বাসকষ্ট হতে পারে। বিজেপি সরকার এখন সহজ দিয়ে দেবে, শ্বাসকষ্ট হলেই বিজেপির ডাক্তাররা চিকিৎসা করবে। বলছি, সৌগত রায় নিমতায় তাকে ডিম ছোড়া হয়েছে, অন্যায় হয়েছে এটা। সৌগত রায় একজন বর্ষিয়ান সাংসদ, বর্ষিয়ান নেতা,
এই ডিম ছোঁড়া, গালাগালি, এটা কোনো সংস্কৃতি হতে পারে না। কারা শুনেছে? হ্যাঁ, কারণ আপত্তিকর কাজ। সৌগত রায়ের সঙ্গে আমাদের কিছু ব্যাপারে মিলতে পারে, নাও মিলতে পারে। বিজেপি স্বাভাবিক সৌগত রায়কে পছন্দ হবে না, তা বলে এই ডিম ছোঁড়া, তো গালাগালি করা, এটা কোনো রাজনীতি হতে পারে না। থ্যাংক ইউ। হিন্দি में सब प्रवीण একটু বেরিয়ে আয় বাবা যাদের হয়ে গেছে আগে বাদ দিয়ে দাও। বেরো তো দাঁড়া কে বেরো 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 হ্যাঁ ভাই আছি ভাই এই পাখাটা একটু চালিয়ে দে না। মানুষ বেরিয়ে আসো যাদের হয়ে গেছে তারা বেরিয়ে চল। আমি আমার পাওয়ার দিতে প্রবীর বেরিয়ে আয় না বাবা আরে ভাই আস্তে দাঁড়া না, কে বলছে? আমি বলছি আমি অভিষেক বেরো আরে আমি এখন জাতীয় সাংবাদিক, আমার লাগবে আমি লাগবে তো আমাদের বেরিয়ে আমরা ক্যামেরা করে লাগাবো ওর লাগবে তো নিয়ে যাবে অবস্থানে তাদের অধিকার, এর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু কর্মসূচি নিয়েছেন, বহু চেষ্টা করেছেন। এর অন্যতম অনেকগুলি এই পদক্ষেপ, তার মধ্যে অন্যতম ছিল লক্ষ্মীর ভান্ডার। তো এই লক্ষ্মীর ভান্ডার যখন মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তখন বিজেপি এবং বিরোধীরা বলেছিল ভিক্ষা। পরবর্তীকালে দেখা যায় যে তাদের অন্য অবস্থানে তাদের অধিকার, এর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু কর্মসূচি নিয়েছেন, বহু চেষ্টা করেছেন। এর অন্যতম অনেকগুলি এই পদক্ষেপ, তার মধ্যে অন্যতম ছিল লক্ষ্মীর ভান্ডার। তো এই লক্ষ্মীর ভান্ডার যখন মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তখন বিজেপি এবং বিরোধীরা বলেছিল ভিক্ষা। পরবর্তীকালে দেখা যায় যে তাদের অন্য রাজ্যগুলিতে এই লক্ষ্মীর ভান্ডারকে নকল করা হচ্ছে। কারণ লক্ষ্মীর ভান্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন মা বোনেদের, তাদের নিজস্ব খরচাটা যেন তাদের নিজের অধিকারের মতোই সরকারের কাছ থেকে পাওয়া যায়। তো ভোটের আগে আমরা দেখেছিলাম বিজেপি বলেছে ৩,০০০ টাকা করে দেবে, এবং তারা একটি ফর্ম বিলি করছিল, বিভিন্ন জায়গায় একটা ফর্ম বিলি করেছে, ফর্ম পূরণ করিয়েছে, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এক পাতার একটি ফর্ম। এবং হয়তো কিছু মানুষ তাতে বিভ্রান্ত হয়েছেন, তারা বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার বেড়ে ৩,০০০ টাকা হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো যতটা পেরেছেন বাড়িয়ে বাড়িয়ে করেছেন। মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা ছিল, কারণ কেন্দ্রীয় সরকার বাংলার সব বকেয়া দেয়নি। এবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যখন পাওয়া গেল, এবার দেখা যাচ্ছে ভোটের আগে বিজেপি যে ফর্মটা ফিল আপ করিয়েছিল, আর এই যে কার্যত 12 পাতার একটি ফর্ম, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু এক ধরনের মানুষকে বিভ্রান্ত করা, খারাপ ভাষায় বলতে গেলে প্রতারণা। যে ফর্মটি দিয়ে মানুষকে সই করানো হয়েছে, নাম লেখানো হয়েছে, ফোন নাম্বার নেওয়ার জন্য কলাম ছিল, বিজেপির কয়েকজন বাড়ি বাড়ি গিয়ে বলেছেন এইটাই হচ্ছে ফর্ম, এই ফর্ম পূরণ করলে আপনারা ৩,০০০ টাকা পাবেন। এই যারাই ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করিয়েছেন, তারা এখন কি কৈফিয়ত দেবেন? তার মানে যে আমরা প্রথমেই বলেছিলাম যে ওই ফর্মটা ওইটা ফিল আপ করলে পাওয়া যাবে না। আজকে দেখা যাচ্ছে তৃণমূলের বক্তব্যটা ঠিক। আপনি লিফলেট হিসেবে দিতে পারেন, আপনি ফর্ম হিসেবে দিলেন কেন? কোন দল লিফলেট হিসেবে দিতে পারে যে আমরা ক্ষমতায় এলে এটা দেব, ইস্তাহারে থাকতে পারে, লিফলেট দিতে পারে, কিন্তু আপনারা ফর্ম বলে বিলি করেছেন। আপনারা নাম, ঠিকানা, ফোন নাম্বার, এসব কলম ছিল সেখানে।
এবার অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে পরিবারের বিভিন্ন রকম তথ্য